প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত অধ্যায়ে দ্বিতীয় ক্লাস শুরু করতেছি। এটা আমার দ্বিতীয় ক্লাস। ইতিমধ্যে আমি প্রথম ক্লাস শেষ করেছি। এগুলো ধারাবাহিক আলোচনা অবশ্যই আপনাকে প্রথম ক্লাস থেকে করতে হবে। আর বইয়ের পিডিএফ লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে পাবে। এটা কমার্স পাবলিকেশনের একটি বই। আজকে যে আমি ক্লাসটা দ্বিতীয় নম্বর ক্লাসটা আলোচনা করবো ক্যাপিটাল বাজেট বা মূলধন বাজেটিংয়ের, সেটা দ্বিতীয় নম্বর ক্লাস। দ্বিতীয় নম্বর ক্লাসের বিষয়ে আমরা মূলত যে ক্লাসটা আলোচনা করতেছি বিনিয়োগ পরিশোধকাল বা ব্যয়বেগ সময় গণনা। এটা একটা মেথড আলোচনা করেছি, যেটা ছিল যদি অর্থের আন্তঃপ্রবাহ সমান হয়। যদি অর্থের আন্তঃপ্রবাহ সমান হয়, এই সমান হয় নিয়মের একটা রুলস, এই অঙ্কটা করেছি, উদাহরণ করেছি। আর এরপরে এই যেটা আমি দেখেছিলাম সম আন্তঃপ্রবাহ, এটা আজকে এখন অসম আন্তঃপ্রবাহ নিয়ে অঙ্ক আলোচনা করব। আমি অসম আন্তঃপ্রবাহ নিয়ে আলোচনা করব। তার আগে সম আন্তঃপ্রবাহের আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি আপনাদের, উদাহরণ ফার্স্ট এটা দেখিয়ে দিচ্ছি। একটি প্রকল্পের বিনিয়োগের জন্য 1 লক্ষ টাকা প্রয়োজন, মানে সেম অঙ্কটা, আগের অঙ্কটাকে এখন অন্যভাবে লিখছে। 1 লক্ষ টাকা প্রয়োজন প্রকল্প বিনিয়োগের জন্য। উক্ত বিনিয়োগ থেকে আগামী 6 বছর প্রতি বছর 25,000 টাকা করে পাওয়া যাবে। একই রকম কোয়েশ্চেন যদি আপনারা দেখেন উপরে সেম, এই যে 1 লক্ষ টাকা বিনিয়োগ 25,000 টাকা করে পাওয়া যাবে 6 বছর। এখানেও সেম কথাগুলো একটু ঘুরে পাওয়া যাবে ব্র্যাকেটে। এটাকে নগদ আন্তঃপ্রবাহ লেখা হচ্ছে ডেবিট। যেটা আমি 1 নম্বর অঙ্কে আন্তঃপ্রবাহ বর্ণনা করতে গিয়ে এর বিকল্প নামগুলো আপনাদেরকে বলেছিলাম। এটা নগদ আন্তঃপ্রবাহ। 21,000 টাকা হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। এই অবস্থায় বিনিয়োগ উঠতে আসতে কত সময় লাগে? বিনিয়োগ উঠে আসতে বিনিয়োগ হচ্ছে আমাদের কত? বিনিয়োগ আমাদের হচ্ছে 1 লক্ষ টাকা বিনিয়োগ। এই যে বিনিয়োগের পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা উঠে আসতে কত সময় লাগবে? সময় বের করাটা হচ্ছে যে ব্যয়বেগ পিরিয়ড। এই সময় লাগবে বললে সেটা আমাদের কি নির্ণয় করতে হবে? মূলত আমাদের নির্ণয় করতে হবে ব্যয়বেগ সময়। ব্যয়বেগ সময় এই সূত্রটার মাধ্যমে আমরা বিনিয়োগ কত বছর লাগবে সেটা বের করতে পারবো, নির্ণয় করা। এবং উদ্বৃত্ত বছর নির্ণয় করো, কত বছর আরো বাকি থাকবে সেটা নির্ণয় করো। অলরেডি আমি এটা উদাহরণ স্যার আলোচনা করেছি দুইটা কথাই। এখন আবার এটা নতুন করে এখানে দেখাচ্ছি, এটা এই নিয়মে দেখাচ্ছি। এই নিয়মে আমরা করবো না, মূলত আমরা প্রথম যে অঙ্কটা করেছিলাম নাম্বার 4, এই নিয়মে এই সূত্রের মাধ্যমে মূলত আমরা সবগুলো করবো। এখন এখানে যেটা দিয়েছি সেটা করবো না, আমরা দেখিয়ে দিচ্ছি, যেহেতু অঙ্কে দিয়েছি, বই যেহেতু দিয়েছি সেই জন্য। ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় টেবিল। এখানে কি আছে? এখানে বছর আছে, নগদ আন্তঃপ্রবাহ আছে, ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ আছে তিনটা। তাহলে আমাদের এখানে বছর ছিল 6 বছর। এই যে 6 বছর, টোটাল 1 থেকে 6 বছর সবগুলো এখানে বসে গেছে। নগদ আন্তঃপ্রবাহ আমরা কোয়েশ্চেনে দেখেছি, আন্তঃপ্রবাহ কত আসবে? প্রতি বছরে 25,000 টাকা করে আসবে। তাহলে প্রথম বছর 25, দ্বিতীয় 25, তৃতীয় 25, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সবগুলা 25,000 টাকা করে বসে গেল। এরপর ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ কি? সেটা হচ্ছে এই যে প্রথম 25,000, এই 25,000 টাকা এখানে বসে দিলাম। এরপর এই 25,000 টাকার সাথে তার পরবর্তী 25,000 এটা যোগ করতে হবে। এই 25-এর সাথে 25 যোগ করলে আমাদের প্রথম 25-এর সাথে এই সেকেন্ড 25 যোগ করলে আমাদের এই 50,000 টাকা এটা বের হয়ে যাবে। 50,000 টাকা বের হয়ে যাবে। আবার এই 50,000 সাথে পরবর্তী 25টা যোগ করলে, এই 25 এটা যোগ করলে, পরবর্তী 25টা যোগ করলে 75,000 টাকা বের হয়ে যাবে। আবার 75,000 টাকা 25,000 এটা যোগ করেন, 1 লক্ষ হবে। এই 1 লক্ষর সাথে আবার 25 এটা যোগ করেন, 1,25,000 হবে। 1,25,000 সাথে আবার 25,000 যোগ করেন, 1,50,000 টাকা হবে। এটা ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, মানে ক্রমে বাড়তেছে, এটা ক্রমযোজিত আন্তঃপ্রবাহ। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের বিনিয়োগ ছিল 1 লক্ষ টাকা, আর এখানে 1 লক্ষ টাকা কত? এইটাই 1 লক্ষ টাকা। এটা কখন আসছে? এটা চতুর্থ বছরে এসে আমাদের 1 লক্ষ টাকাটা চলে আসছে। চতুর্থ বছর দেখেন 4 বছর 25,000 টাকা করে যোগ করতে করতে এই 1, 25, 2, 3, 4 বছরে 1 লক্ষ টাকা এখানে চলে আসছে। এই বিনিয়োগের সমান 1 লক্ষ টাকা হয়ে গেছে। তাহলে চতুর্থ বছরে যেহেতু আমাদের টাকাটা চলে আসছে, তাহলে আমাদের এই ব্যয়বেগ সময় যেটা এটা উত্তর ছিল, সেটা উত্তর হচ্ছে 4। ইতিমধ্যে যেটা আমরা এখানে সূত্রের মাধ্যমে 1 লক্ষকে 25,000 দিয়ে ভাগ করে এসে 4 বের করছি। তাহলে 4টা 1 লক্ষ টাকা চলে আসছে। এরপর বলছে যে ব্যয়বেগ উদ্বৃত্ত বছর কত? তাহলে এটা উত্তর 1,60,000 চলে আসছে। উদ্বৃত্ত বছর কত? আমি একটা তো 6 থেকে 4 এটা বিয়োগ করলে, এই 6 বছর থেকে আমাদের এই 6 বছর থেকে 4 বছর এটা বিয়োগ করলে মূলত উদ্বৃত্ত বছরটা বের হবে। সেটা অঙ্কে নিচে দিয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে সূত্র দিয়ে সেট বের করছে,
সূত্র আমরা যে কথাটা বলছিলাম এটা সূত্রের মাধ্যমে 1 নম্বরে দেখিয়ে দিয়েছিল, এদের 4 বছর এটা বের করে ফেলছে 1,25,000 করে। এরপর উদ্বৃত্ত বছর, এই উদ্বৃত্ত বছর যখন বের করতে হবে প্রকল্পের মেয়াদ কাল থেকে প্রকল্পের পেব্যাক সময় বাদ, প্রকল্পের যত বছর মেয়াদ থাকবে ওটা থেকে পেব্যাক সময় বাদ। মেয়াদ ছিল 6 বছর আর পেব্যাক সময় ব্যয় হচ্ছে 4 বছর, যেখানেও আছে আমি আগেও দেখেছি তাহলে 2 বছর। এটাই হচ্ছে মূলত উদ্বৃত্ত বছর। উদ্বৃত্ত বছর উত্তর হয়ে গেল। এখন মূলত আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অর্থের আন্তঃপ্রবাহ অসমান হয়। আমরা সমানটা শিখেছি, এই 6 নম্বর শিখবো যে যদি অর্থের আন্তঃপ্রবাহ অসমান হয়, অসমান মানে সমান হয়, সমান নয় এটা হয়, তাহলে এই ক্ষেত্রে এটার সূত্রটা হচ্ছে ভিন্ন, আগেরটা হবে না। আমরা এখানে যে সূত্র প্রয়োগ করে কাজ করেছি, ব্যয়বেগ সময়ের জন্য নগদ বহিঃপ্রবাহকে বা বিনিয়োগকে বা এনসিইউকে বার্ষিক সমান নগদ প্রবাহ দিয়ে ভাগ করে, এই সূত্রটা প্রয়োগ হবে না। আমাদের নতুন আরেকটা সূত্র প্রয়োগ করতে হবে, যে সূত্রটা হচ্ছে এটাই, পিবিপি সমান এটাই। তাই এটার বর্ণনা যদি আমরা যাই, অসমান সূত্র আগে আমরা একটু বর্ণনাটা করব, তারপর অঙ্কের মধ্যে যাব। এখানে আছে যদি নগদ অন্তঃপ্রবাহ অসমান হয়, আন্তঃপ্রবাহ অসমান হয়, অসমান শব্দের অর্থ সমান নয়, টাকাগুলো সমান নয়। আমরা অঙ্কের মধ্যে সবগুলো 25,000 টাকা পাই, সেই অঙ্কের মধ্যে কখনো মনে করেন একটা 5,000 হবে, একটা 10,000 হবে, একটা 8,000 হবে, একটা 15,000 হবে, একটা 16,000 হবে, একটা 25-30,000 টাকা হবে, মানে এক এক বছরে এক এক রকম টাকা হবে, এক এক বছরে এক এক রকম যদি আন্তঃপ্রবাহ হয় তখন সেটাকে বলা হয় অসমান আন্তঃপ্রবাহ। আশা করি কথাটা বোঝা গেল। এরপরে এই সূত্রের অসমান আন্তঃপ্রবাহ সূত্র নির্ণয়ের জন্য আমাদের পিবিপি সমান কি বলতেছে, এ মানে কি, এর অর্থ হচ্ছে যেটাই, এ হচ্ছে যেই বছরে ক্রমযোজিত আন্তঃপ্রবাহ প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি হয়, যে বছরে ক্রমযোজিত আন্তঃপ্রবাহ প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি হয়, আমাদের যে বিনিয়োগটা থাকবে ওটার কাছাকাছি যেটা হবে সেটা হচ্ছে আমি অঙ্কের মাধ্যমে সেটা ধরে বুঝিয়ে দিব। এরপর সিএফও, এই যে সিএফও মানে কি, সিএফ মানে ক্যাশ ফ্লো মানে নগদ আন্তঃপ্রবাহ, সিএফও হচ্ছে যেটাই প্রাথমিক বিনিয়োগকে সিএফও বলা হয়, সেটাকে এনসিও বলা হয়। ও মানে জিরো বছর, এখানে যে একটা ও আছে শুরুর বছরটা ওপেনিং ইয়ার, সিএফও প্রাথমিক বিনিয়োগ, যেটাকে এনসিও বলা হয় আমরা। এরপর এখানে যেটা আছে সেটা হচ্ছে যে সির বর্ণনা কি, সির বর্ণনা যদি আমরা দেখি, এই যে সির বর্ণনা হচ্ছে কি, এটা সির বর্ণনা কি পাচ্ছি, তাহলে সির বর্ণনা পাচ্ছি যে আমরা বছরের অর্জিত ক্রমযোজিত আন্তঃপ্রবাহ, আমরা এখানে বছরের যে লাইনটা পাবো ওইটা শুধুমাত্র আন্তঃপ্রবাহটা হচ্ছে আন্তঃপ্রবাহ, এখানে শুধুমাত্র আন্তঃপ্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহটা হবে যে সি। যদি এখন বুঝতে অসুবিধা হলে আপনারা অঙ্কের মাধ্যমে এরপর যেটা আছে সেটা হচ্ছে যে ডি মানে কি, ডি মানে হচ্ছে এই যে আমরা যেটা ডি বর্ণনা, ডি মানে হচ্ছে বছরের পরবর্তী বছরে, বছর যেটা আমরা পাবো, এই যে এর উত্তর যে বছরটা পাবো তার পরবর্তী বছরে অর্জিত আন্তঃপ্রবাহ, ওইটা অর্জিত আন্তঃপ্রবাহ, আর এটা ছিল ক্রমযোজিত আন্তঃপ্রবাহ। এটা হচ্ছে যে বছরের ক্রমযোজিত আন্তঃপ্রবাহ, এটা হচ্ছে শুধুমাত্র আন্তঃপ্রবাহ, মনে রাখতে হবে বছরের পরবর্তী বছরে অর্জিত আন্তঃপ্রবাহ। এগুলো সব মুখস্থ করে ফেলবেন, মুখস্থ করে মূলত অঙ্কটা লিখে যেতে পারেন, তাহলে এই সূত্রটা বর্ণনা খোলা এবং সূত্র কি, সিএফও কি, সি কি, ডি কি, এগুলো সব বর্ণনা মুখস্থ করে ফেলবেন, অঙ্কের মাধ্যমে আমরা বিষয়টা দেখিয়ে দিব। তাহলে এই হচ্ছে যে বিষয়ের এই অসমান আন্তঃপ্রবাহের একটা সূত্র আমরা দেখলাম। তাহলে আমরা একটু আগে যে সূত্রটা আলোচনা করেছিলাম অসম আন্তঃপ্রবাহ, এটার আমি একটা উদাহরণ দেখাচ্ছি আপনাদেরকে। উদাহরণ 6 অসম আন্তঃপ্রবাহ, এটাই দেখাবো। একটি প্রকল্পে বিনিয়োগের জন্য 1,20,000 টাকা প্রয়োজন, তাহলে প্রকল্পে বিনিয়োগের জন্য কত টাকা লাগবে, 1,20,000 টাকা লাগবে, যা থেকে আগামী 5 বছর পর্যন্ত কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ মানে বিনিয়োগ করছে তো বহিঃপ্রবাহ 1,20,000 টাকা, পরবর্তী ব্যবসা করে লাভ করতেছে ট্যাক্স বাদ দিয়ে, অন্যান্য খরচ বাদ দিয়ে, প্রথম বছর 40,000 টাকা, তারপর বছর 50,000 টাকা, তারপর বছর 60-70,000 টাকা, 80,000 টাকা, এরকম 5 বছর 5 রকম টাকা আসছে। আয়গুলো ভিন্ন ভিন্ন। আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য, এটার ভগ্নাবশেষ মূল্য মানে যে জিনিসটার শেষ মূল্য। মনে করো আমি একটা মোবাইল যদি 10,000 টাকা দিয়ে কিনি, 5 বছর ব্যবহার করলাম, 10,000 টাকা কিনে 5 বছর ব্যবহার করার পরে 1,000 টাকা আরেকজনের কাছে বিক্রি করে দিলাম, ওই 1,000 টাকাটাই হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, এটার অন্য নাম পরিত্যক্ত মূল্য। তাহলে পরিত্যক্ত মূল্য, ভগ্নাবশেষ মূল্য কি, এটা এখানে যেটা ভগ্নাবশেষ আছে এটা পরিত্যক্ত লিখতে পারে। ব্যবহার শেষে যে মূল্যটা পাওয়া যায় সেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য বা পরিত্যক্ত মূল্য। আশা করি বোঝা গেল।
উদাহরণ দিলাম, 10,000 টাকা দিয়ে মোবাইল নিয়ে 5 বছর ব্যবহার করে যদি আমি 1,000 টাকা পাই, বিক্রি করে কারোর কাছ থেকে, বন্ধুর কাছ থেকে 1,000 টাকা পাই, 1,000 টাকাটাই হচ্ছে দেখি বকরা অবশেষ মূল্য বা পরিবর্তন মূল্য। তাহলে 1,20,000 টাকা যে বিনিয়োগ করেছে যে প্রকল্পে, ওই 1,20,000 টাকা থেকে সে 5 বছর পরে 20,000 টাকা ফেরত পাচ্ছে। এটা প্রকল্প থেকে 20,000 টাকা সম্পত্তি বিক্রি করলে 20,000 টাকা ফেরত আসবে। এটা হচ্ছে যে বকরা অবশেষ মূল্য। আশা করি বোঝা গেল। করণীয় আমাদের করতে হবে কি, প্রকল্পটির পেব্যাক সময় নির্ণয় করতে হবে, পেব্যাক সময় নির্ণয় করতে হবে এটা। আর যেহেতু ভিন্ন ভিন্ন, আমাদের সূত্রটা এখন ভিন্ন হবে। দেখেন সূত্রটা কি কি হচ্ছে, পেব্যাক সময় নির্ণয় সারণী, এটা শিরোনাম দিতে হবে, তারপর বছর, নগদ আন্তঃপ্রবাহ, ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, এগুলো কলামগুলো আমাদের লিখে ফেলতে হবে। লেখার পরে আমরা মূলত অঙ্কের কাজ শুরু করব। অঙ্কের কাজ যদি শুরু করি, এখানে দেখেন আমাদের প্রথম বছর, বছর কত বছর হচ্ছে টোটাল 5 বছর, এই যে 5 বছর। তাহলে এই বছর কলামে 1 থেকে 5 সবগুলা সিরিয়ালে বসে দেবেন, 1 2 3 4 5, 1 2 3 4 5 বসে গেল। এরপর নগদ আন্তঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ এই যে আমাদের প্রথম বছর 40,000 টাকা, 50 60 70 80,000 টাকা, এই টাকাগুলা সিরিয়াল একটার পর একটা বসে দিবেন, 40 50 60 70 80 একটার পর একটা বসে গেল। আচ্ছা চলে গেল। এরপর ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, এই কলমটাকে যখন করব তখন কি করতে হবে, আমাদের প্রথম বছরে 40,000 টাকা আছে, এই 40,000 টাকা সরাসরি এখানে বসে দিব। প্রথম বছর সোজা, প্রথম বছর যত টাকা আছে সেই 40,000 টাকা বসে দিব। তারপর কি করব, দ্বিতীয় বছরে এই 40,000 টাকার সাথে এই দ্বিতীয় বছরে এই 50,000 টাকাটা যোগ করবো। এটা যোগ করলে 40-এর সাথে 50 যোগ করলে 90,000 টাকা এটা বের হবে। আশা করি বোঝা গেল। পরবর্তীতে এই 90,000 সাথে তার পরবর্তী বছর এই 60,000 টাকা এটা যোগ করবো। 60,000 টাকা যোগ করলে যোগফল কত হবে, 1,50,000 টাকা এটা বের হবে। এগুলো আপনারা ক্যালকুলেটর দিয়ে করে ফেলেন, আমি এগুলোতে যাচ্ছি না। এরপর 1,50,000 সাথে 70 যোগ করেন, 1,50,000 সাথে 70 যোগ করলে যোগফল 2,20,000 হবে। তারপরে এটার সাথে আবার 2,20,000 সাথে 80 যোগ করেন, 80 যোগ করলে তখন হবে কত, 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। তাহলে এইভাবে মূলত ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহটা বের করা হয়। আশা করি আমরা এটা বুঝে গেলাম। এরপর এখন আমাদের কাজ হচ্ছে অঙ্ক করা, সূত্রের মাধ্যমে প্রয়োগ করে অঙ্ক করা। আমাদের পেব্যাক সময়টা হচ্ছে, সূত্র হচ্ছে যে কি, পেব্যাক সময় সূত্র, পেব্যাক সময় এটা সূত্র হচ্ছে যে a প্লাস CFO CFO মাইনাস C, a প্লাস CFO মাইনাস C ভাগ D, এটা হচ্ছে সূত্র। আর এখানে আছে a। আমরা একটু আগে জেনেছিলাম, এটা রুলস জেনেছিলাম, a হচ্ছে আমি বিনিয়োগ করেছি কত, a হচ্ছে আমি যে বিনিয়োগ করেছি, আমি কোশ্চেনটা নিয়ে আসতে হবে এখানে, আমি যে বিনিয়োগ করেছি 1,20,000 টাকা। খুব খেয়াল করতে হবে বিষয়টা, এখানে মূলত আমাদের এই প্র্যাকটিক্যালি বোঝানোর বিষয়। এ হচ্ছে কত, আমাদের বিনিয়োগ হচ্ছে 1,20,000 টাকা। দেখেন এই 1,20,000 টাকা, এই 1,20,000 টাকা এই ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, এই 1,20,000 টাকার কাছাকাছি সংখ্যা কোন ফিগারটা সেটা বের করতে হবে। যেমন 40,000 টাকা একটা আছে, এটা কাছাকাছি না। 90,000 টাকা এটা কাছাকাছি আছে, 1,50,000 টাকা আবার 1,20,000 থেকে বেশি। তাহলে এই যে 90,000 টাকা যেটা দেখা যাচ্ছে, একটু খেয়াল করতে হবে, এই যে 90,000 টাকা, এই 90,000 টাকাটা আমাদের কি এই 1,20,000 এটার কাছাকাছি, আমাদের বিনিয়োগের কাছাকাছি 90,000, এই বিনিয়োগ 1,20,000 টাকার কাছাকাছি। কিন্তু যদি আবার 1,50,000 বলি, এটা 1,20,000 থেকে বেশি হয়ে যাবে। বেশি দেওয়া যাবে না, সমানটাও দেওয়া যাবে না, দুইটা বিষয় মনে রাখতে হবে। এখানে যদি এই যোগফলটা যদি 1,20,000 হতো, এটাও হতো না। এটা হচ্ছে কাছাকাছি সংখ্যা, 1,00,000 বিনিয়োগ যেটা হবে তার কাছাকাছি সংখ্যাটা দেখাতে হবে। তার বিনিয়োগের কাছাকাছি সংখ্যা হচ্ছে 90,000, এটা হলে অনেক দূরে, 90,000 হলে কাছাকাছি হয়। তাহলে এই 90,000 কোন বছর থেকে আসছে, এই 90,000 টাকা আসছে তো মূলত আমাদের এই দ্বিতীয় বছর থেকে। দেখেন দ্বিতীয় বছর থেকে, এই দ্বিতীয় বছর থেকে যেহেতু আসছে এই 90,000 টাকা, এই দ্বিতীয় বছরের বছরটাই হচ্ছে এর মান, এই এর মান এই দ্বিতীয় বছর দুইটা বসে গেছে। আশা করি বোঝা গেল, আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে, চিত্রের মাধ্যমে হয়ে গেল। তাহলে এর মান হচ্ছে 90,000 কাছাকাছি হচ্ছে, এটা কোন বছর থেকে আসছে, এটা দ্বিতীয় বছর থেকে আসছে, আর দুইয়ে হচ্ছে এর। ওকে, তাহলে বোঝা গেল। এরপর যে বিষয়টা আছে CFO, ক্যাশ ফ্লো, ও মানে শুরুর বছরের জন্য দিতে হয়। আমি যে টাকাটা বিনিয়োগ করছি যেটাকে আমরা NCO বলি, এখানে CFO এর পরিবর্তে NCO লেখা যায়। কি লেখা যায়, NCO। অনেক সময় দেখবে যে বইয়ের মধ্যে NCO লেখা আছে, CFO এর পরিবর্তে NCO, হ্যাঁ, নেট ক্যাশ আউটলে এটাও লেখে CFO এর পরিবর্তে কিছু বইয়ে। তো যেটা লেখেন না কেন, বর্ণটা জানলে হলো। এই CFO মানে আমরা বিনিয়োগ করছি কত টাকা, আমরা বিনিয়োগ করছি যে 1,20,000 টাকা, বিনিয়োগকৃত টাকাটাই হচ্ছে CFO, 1,20,000 বসে গেছে দেখেন। তাহলে CFO মানে 1,20,000 টাকা বিনিয়োগকৃত টাকাটা, এটা গেল।
এরপর হচ্ছে সি মাইনাস, এই মাইনাস এখানে মাইনাসটা দিল সি। সি মানে কি? সি মানে হচ্ছে আমরা যে বিনিয়োগ করছিলাম, আমরা যে বছরের টাকা কাছাকাছি কোন বছর থেকে 90,000 পাইছিলাম, ওই কাছাকাছি ফিগারটাই হচ্ছে সির মানে, যে সি এখানে সি লিখে দিচ্ছে 90,000, এটাই হচ্ছে সির মান। যে বছর বিনিয়োগকৃত বছরে আমরা যে বছরে আমাদের কাছাকাছি সরকার ছিল, দ্বিতীয় বছর ছিল, ওটা ক্রমযোজিত নগদ প্রবাহ হচ্ছে 90,000, ওইটাই হচ্ছে ক্রমযোজিত নগদ, সিটাই হচ্ছে যে সি টাকা। তাহলে সি টাকাটা কত? এই 90,000 টাকা এখানে বসে গেছে। আশা করি বোঝা গেল। তাহলে 1,20,000 থেকে 90 বিয়োগ, এরপর নিচে রয়েছে ডি। ডি ডি যখন আসবো, এগুলো আমরা বর্ণনাতে দেখেছি রুলসে। ডি হচ্ছে আমরা যেই বছর 2 বছরে পেয়েছিলাম, তার পর বছর নগদ আন্তঃপ্রবাহ, তার পরবর্তী বছর হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। এই ডি এর 2 বছরের পরবর্তী হচ্ছে 3 বছর, এই 3 বছরের নগদ আন্তঃপ্রবাহ টাকাটা হচ্ছে ডি। তৃতীয় বছরে 2 এর পরবর্তী বছর, দ্বিতীয় বছরের পরবর্তী বছর 3 এর নগদ আন্তঃপ্রবাহ কত? 60,000 টাকা। এই 60,000 টাকাটাই হচ্ছে আমাদের মূলত ডি এর টাকা। এই যে ডি এর টাকা 60,000 টাকা বসে গেছে। আশা করি বোঝা গেল সবগুলা। এ সিএফও সি এবং ডি, এখানে সিএফওর পরিবর্তে এনসিও ব্যবহার করে। আশা করি বোঝা গেল কিভাবে আমরা এই যে সূত্রে যেটা আলোচনা করছিলাম একটু আগে, কাছাকাছি ফিগার কোন ফিগার, এই সবগুলো আলোচনা করছিলাম। এই যে যে বছর কর্মযোজিত আন্তঃপ্রবাহ প্রাথমিক বিনিয়োগের কাছাকাছি হয়, বিনিয়োগ 1,20,000 কাছাকাছি দ্বিতীয় বছর হয়েছে। সি মানে এক বছর অর্জিত ক্রমযোজিত আন্তঃপ্রবাহ, ওই যে যেটা পাইছিলাম এই শুধু ক্রমযোজিত আন্তঃপ্রবাহ টাকা 90,000 টাকা এটা। ডি মানে হচ্ছে এক বছরের পরবর্তী বছর, ডি এক বছর ছিল 2, 2 এর পরবর্তী হচ্ছে 3, পরবর্তী বছরের অর্জিত আন্তঃপ্রবাহ। আন্তঃপ্রবাহ টাকাটা শুধু এটা হচ্ছে ক্রমযোজিত, এটা হচ্ছে শুধু আন্তঃপ্রবাহ। আর সিএফও মানে প্রাথমিক বিনিয়োগ বা সিএফও, প্রাথমিক বিনিয়োগ বা সিএফও বলা হয়। তাহলে আমরা সবগুলো বুঝে গেলাম। এরপর কাজ আমার কিছু নাই, এরপর হচ্ছে ক্যালকুলেটর দিয়ে কাজ করা। তাহলে আমাদের আমরা যদি দেখি ব্যয়ের সময় এই মানগুলো তো একটু আগে আমি দেখিয়েছিলাম, 1,20,000 থেকে 90 বাদ দিলে 30,000 টাকা আসছে। আর এদিকে 2 এটা বসে গেল, আর এদিকে 60,000 টাকা। 30,000 কে 60,000 দিয়ে ভাগ করেন, 0.50 আসবে, আর 2 যোগ করলে 2.5। 2.5 বছর হচ্ছে মূলত আমাদের ব্যয় সময়। আশা করি বোঝা গেল। এই বিষয়টা আপনারা করে ফেলেন, প্র্যাকটিস করে ফেলেন, ছোট্ট একটা অঙ্ক। পরবর্তী ক্লাসে আমি এই আন্তঃপ্রবাহ নিয়ে বিশাল একটা ক্লাস হবে, শুধু নগদ আন্তঃপ্রবাহ, ওইটাই জানতে হবে, বুঝতে হবে বিজ্ঞান ক্লাসে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।